নির্বাচনের আগে গণভোট হলে কোনোদিনই মানবে না বিএনপি। সংবাদ সম্মেলনে নেতারা সুপারিশে অগোচরে পরিবর্তন, জাতির সাথে প্রতারণা। নির্বাচন কমিশনের জামায়াত ইসলামী আন্দোলন সহ ৮ দলের স্মারকলিপি, ইসিতে বৈঠক, নভেম্বরের মধ্যে গণভোট, পিআর সহ ৫ দাবি। চাকরি জাতীয়করণ সহ ৫ দাবিতে আজও প্রেস ক্লাবের সামনে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের অবস্থান, আশপাশের সড়কে যানজট। নির্বাচন সামনে রেখে চট্টগ্রামের রাউজানে কঠোর অভিযানে আইন শৃঙ্খলা বাহিনী, বিপুল অস্ত্র গোলাবারুদ উদ্ধার, গাজীপুরে অস্ত্র মাদক সহ গ্রেপ্তার ২। এবং দক্ষিণ কোরিয়ার বুসানের ট্রাম্প শি জিনপিং বৈঠক, ১ বছরের জন্য বিরল খনিজ চুক্তি সই, চীনের উপর সম্পূরক শুল্ক কমল ১০%। দর্শক শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি আরিফুল ইসলাম সাহাব। নির্বাচনের আগে গণভোট হলে কোনোদিনই মানবে না বিএনপি। ঐকমত্য হওয়া দফায় অগোচরে পরিবর্তন, জাতির সাথে প্রতারণা উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলটির নেতারা বলেন, স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্তির সুপারিশ অযৌক্তিক। বিস্তারিত সিফাত শাহরিয়ারের প্রতিবেদনে। জুলাই সনদ বাস্তবায়নে বুধবার প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন। এরপরই রাজনীতির ময়দানে নানা প্রতিক্রিয়া। বৃহস্পতিবার ঐকমত্য কমিশনের এমন সুপারিশে অনাস্থা জানিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি, যেখানে লিখিত বক্তব্যে দলের মহাসচিব নোট অব ডিসেন্ট না রাখায় করা সমালোচনা করে গুরুতর অভিযোগ তুলে বলেন, ঐকমত্য না হলেও পরবর্তীতে অগোচরে কিছু বিষয় জুলাই সনদে পরিবর্তন করা হয়েছে। গত 17 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা কেবলমাত্র আলোচনার মাধ্যমে প্রণীত সনদের অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছি, কিন্তু উক্ত দিন জুলাই সনদের চূড়ান্ত কপি আমাদের সামনে উপস্থাপন করা হয়নি। পরবর্তীতে প্রিন্টেড পুস্তক হিসেবে জুলাই জাতীয় সনদের কপি আমরা হাতে পাওয়ার পর আমাদের দৃষ্টিগোচর হয়েছে ঐকমত্যের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা আমাদের অগোচরে পুনরায় সংশোধন করা হয়েছে। যেমন, এ সময় গণভোটে অনুমোদিত সংবিধান সংস্কার বিলটি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হওয়ার বিষয়টি হাস্যকর ও অযৌক্তিক বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া সংবিধান সংস্কার আদেশ জারির এখতিয়ার সরকারের নেই বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল। নির্বাচন অনুষ্ঠানের আগে প্রস্তাবিত গণভোট অনুষ্ঠান সম্ভব নয়। সময় স্বল্পতা, নির্বাচন অনুষ্ঠানের জন্য বিপুল অঙ্কের ব্যয় এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ ব্যাপক লোকবল নিয়োগ এবং একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মতো বিশাল আয়োজনের বিবেচনায় নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয়, অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত। এদিন জাতীয় নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক ও অপ্রয়োজনীয় বলে পুনর্ব্যক্ত করেন তিনি। বলেন, এটি জোর করে চাপিয়ে দিয়ে জাতির সঙ্গে প্রতারণা করছে কমিশন। জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত রাজনৈতিক দলসমূহের মতামত, ভিন্ন মত, নোট অফ ডিসেন্ট উল্লেখ করা হয়নি। অর্থাৎ ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাহলে এটাই প্রতীয়মান হয় যে দীর্ঘ 1 বছর ব্যাপী সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলসমূহের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন, অর্থ ও সময়ের অপচয়, প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি আলোচনা ছাড়াই সুপারিশে আনা হয়েছে। 48টা দফা দিয়ে সেই তফসিল করা হয়েছে। বলা হয়েছে এই 48টা দফার উপরেই গণভোট হবে। এখানে কে কি মতামত দিল, কিভাবে সনদে উল্লেখ করা হলো, কিভাবে সম্মত হলো, কিছুই উল্লেখ করা হয়নি। সংবাদ সম্মেলনে বিএনপি আশা প্রকাশ করে, প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত সময় অনুযায়ী জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে।
জি থ্যাংক ইউ ভেরি মাচ। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। নভেম্বরের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি সহ 5 দফা দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে জামায়াত ইসলামী আন্দোলন সহ সমমনা 8 রাজনৈতিক দল। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, নভেম্বরের মধ্যেই গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে। এ সময় নির্বাচনে সংশোধিত আরপিও আদেশ কার্যকর করার দাবি জানান তারা। ওমর ফারুক জানাচ্ছেন বাকিটা। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর আগারগাঁও থেকে মিছিল নিয়ে নির্বাচন কমিশনে আসেন জামাত সহ সমমনা 8 দলের নেতাকর্মীরা। নভেম্বরের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ 5 দফা দাবিতে সিইসি বরাবর স্মারকলিপি দেন তারা। পরে ইসির সঙ্গে বৈঠক করেন নেতারা। জুলাই সনদের স্বীকৃতির জন্য আগে গণভোট নভেম্বর মাসের মধ্যে শেষ করতে হবে। ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনে উৎসবমুখর পরিবেশ করার জন্য যে দাবিগুলো আজকে জানিয়ে এসেছি, এই দাবিগুলোর আলোকে নির্বাচন কমিশন পদক্ষেপ গ্রহণ করবে। এই ক্ষেত্রে যদি ভিন্নতা হয়, এই জাতীয় নেতৃবৃন্দ আগামী 3 তারিখ বসে আবার এই ক্ষেত্রে কার্যকর এবং সময়োযোগী কর্মসূচি প্রদান করবে। এর আগে সমাবেশে দলটির নেতারা বলেন, নভেম্বরের মধ্যেই গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে। যারা গণভোট দেখতে চায় না, যারা গণভোট দিতে চায় না, আমরা মনে করি তারা গোটা জাতির সামনে গণদুশমনে পরিণত হবে। সেই পেশিবাদ যেই পথে হেঁটেছে, আপনারা নতুন করে নির্বাচিত হওয়ার আগে আপনারা পেশিবাদের আচরণ দেখাচ্ছেন। সবার দাবি একটা, নভেম্বরের ভিতরে গণভোট দিতে হবে। যদি নভেম্বরের মাঝে গণভোট দেওয়া না হয়, জুলাই সনদকে যদি আইনে রূপান্তর করা না হয়, এই জাতি আরেকটি অগাস্ট তৈরি করবে ইনশাআল্লাহ। নভেম্বর মাসের মধ্যে গণভোটের আয়োজন অবশ্যই করতে হবে। 2 নম্বর হচ্ছে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও কার্যকর করতে হবে। আর তৃতীয় হচ্ছে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। এছাড়া নভেম্বরের মধ্যে গণভোট না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। ওমর ফারুক, এখন, ঢাকা। বিএনপির জন্ম হয়েছিল হা ভোটের মধ্য দিয়ে, মৃত্যু হবে না ভোটে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, জামায়াতে ইসলামী মুখে এক কথা বলে আর অন্তরে অন্য কিছু, তা এখন স্পষ্ট হয়ে গেছে। এছাড়া উপদেষ্টাদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা টাকা পয়সা লুটপাট করেছেন এখন তাদের কামলা দিতে হবে। এই পথে বাংলাদেশটা একটা নতুন জায়গায় আমরা উপনীত করতে পারবো, যেখানে এই ধরনের অরাজকতা বিশৃঙ্খলা থেকে বেরিয়ে ব্যক্তিগত স্বার্থ, লোভ, সিট, মন্ত্রিত্ব সবকিছু থেকে বেরিয়ে একটা নির্লোভ জায়গার মধ্য দিয়ে জাতিকে আমরা সুন্দর একটি সংবিধান প্রতিষ্ঠা করে দিতে পারবো। কিন্তু আমাদেরকে আপনারা এমন জায়গায় নিয়ে যাবেন না যে ভুল আমাদেরকে শিখতে হয়। চাকরি জাতীয়করণ সহ 5 দাবিতে আজ প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। এতে আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। সেখানে আছেন শাহরিয়ার জামান পুলক, যুক্ত হচ্ছে তার সঙ্গে। পুলক, অবস্থান কর্মসূচি থেকে শিক্ষকরা আসলে কি বলছেন? রাত্রে মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশন প্রাপ্ত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা কিন্তু এই গত 18 দিন যাবৎ এই প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের কিছু দাবি রয়েছে, সেটির মধ্যে রয়েছে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ সহ সর্বমোট 7টি দাবি। এই 7টি দাবির মধ্যে হচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশন প্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাইমারি ন্যায়ের জাতীয়করণ করা এবং এরকম আরও অনেক দাবি কিন্তু তারা নিয়ে এই অবস্থান কর্মসূচি করছেন। এবং আমি যদি আজকের বর্তমান পরিস্থিতি একটু দেখাতে চাই, তাহলে
এখন সকাল থেকে আমরা দেখেছিলাম যে তারা একটি মিছিল নিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হয়েছিল, সেটি অনেকটা শান্তিপূর্ণভাবেই মিছিলটি নিয়ে তার সচিবালয় থেকে মিছিলটি করে কিন্তু এই শান্তিপূর্ণভাবে প্রেস ক্লাবে আবার এসে তারা শেষ করেন। এখন বর্তমানে কিন্তু তারা শান্তিপূর্ণভাবেই ফুটপাথে, যে প্রেস ক্লাবের মেট্রো রেলের নিচে যে ফুটপাথটি রয়েছে সেই ফুটপাথে কিন্তু তারা অবস্থান করছেন। তারা কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না সৃষ্টি হয় বা রাস্তায় যাতে কোনো ধরনের যানজট সৃষ্টি না হয় সেজন্য তারা সতর্ক রয়েছেন। এছাড়া যদি একটু বলতে চাই তাহলে এই যে তারা এই এতদিন যাবৎ এখানে অবস্থান কর্মসূচি করতেছেন সেটার জন্য কিন্তু তারা বেশ ক্ষোভ প্রকাশ করছে যে তাদেরকে এখনও পর্যন্ত কোনো আশ্বাস দেওয়া হচ্ছে না জাতীয়করণের দাবিতে, এবং এর জন্য কিন্তু এখন তাদের যেই পরবর্তী কর্মসূচি, সেই পরবর্তী কর্মসূচি হিসেবে কিন্তু আগামী রবিবার তাদের লং মার্চ টু যমুনায় অগ্রসর হওয়ার কথা রয়েছে। এর মধ্যে যদি কোনো ধরনের তাদেরকে আশ্বাস না দেওয়া হয় তো সেক্ষেত্রে তারা এই কর্মসূচিতে যাবেন। এবং আজকে সকাল থেকেই তারা কোনো ধরনের, গতকাল যেরকম আমরা দেখেছি যে পুলিশের লাঠিচার্জ এবং জলকামান নিক্ষেপ এবং টিয়ার শেলোর মতো নিক্ষেপ করার মতো ঘটনা ঘটেছে, আজকে কিন্তু সেরকম কোনো পরিস্থিতি নেই। সকাল থেকেই শান্তিপূর্ণভাবেই এই ধরনের এই কর্মসূচিটি তারা পালন করছেন। এই ছিল রাত্রি আমার কাছে প্রেস ক্লাবের থেকে সর্বশেষ। চাকরি জাতীয়করণ সহ 5 দাবিতে আজও প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। সেখানকার সব পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন শাহরিয়ার জামান পুলক। দুদকের করা পৃথক 4 মামলায় মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দিয়েছেন শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান। পরে তাকে আবার কারাগারে প্রেরণ করে আদালত। সালমান এফ রহমানের ও তার পরিবারের উপর 358 ব্যাংক হিসাব স্থগিত ও আইএফআইবি ব্যাংকের কর্মকর্তা সহ 13 জনের দেশ ত্যাগের নিষেধাজ্ঞার পর তাকে এসব মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করে মামলায় তদন্ত করে সংস্থা দুদক। পরে এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখান আদালত। এদিকে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়েতের জামিন নামঞ্জুর করেছেন আদালত। জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যার অভিযোগের মামলায় ট্রাইব্যুনালের 16তম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে 21তম সাক্ষ্যের জবানবন্দি রেকর্ড করা হচ্ছে। গত 5 আগস্ট আশুলিয়াতে সংঘটিত নৃশংসতার বর্ণনা তুলে ধরে আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন সাক্ষী। এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে বৃহস্পতিবার। এই মামলায় গত 21 আগস্ট বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। মামলার 16 আসামির মধ্যে গ্রেপ্তার আছেন 8 জন। তাদের মধ্যে শেখ আফজালুল হক এর মধ্যে রাজসাক্ষী হয়েছেন। সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় গ্রেপ্তারে থাকা আসামিদের। চট্টগ্রামের রাউজানে বসত ঘরে অভিযান চালিয়ে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব। এ সময় আটক করা হয় 2 জনকে। টানা কয়েক ঘন্টা চলে ডগ স্কোয়াডের তল্লাশি। র্যাব জানায় এসব অস্ত্র নানা অপরাধমূলক কাজে ব্যবহার হচ্ছিল। এছাড়া রাউজানে এমন অনেক অস্ত্রের মজুত রয়েছে বলেও জানায় র্যাব। হোসেন জিয়াদ জানাচ্ছেন বাকিটা। খুনোখুনি আর আতঙ্কের জনপদ এখন চট্টগ্রামের রাউজান। গত 1 বছরে এখানে 17 খুনের 12 জনই বিএনপি ও যুবদলের। এখানে 2 গ্রুপের সংঘর্ষ আর হামলা যেন নিত্যদিনের ঘটনা। তাই নির্বাচনের আগে এলাকায় কঠোর অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নোয়াপাড়া অনেকটা বাংলোর মতো কামাল উদ্দিনের এ বাড়িতে বুধবার রাত থেকে শুরু হওয়া অভিযানে মিলে দেশীয় 9টি আগ্নেয়াস্ত্র, রামদা ও চাপাতি। টানা কয়েক ঘন্টা চলে ডগ স্কোয়াডের তল্লাশি। নোয়াপাড়ার একটি বাড়িতেই অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ অস্ত্রের সন্ধান পায় র্যাব। আমরা যদি একটু অস্ত্রগুলোর দিকে দেখি, একটি ভয়ঙ্কর ছুরি এই দেখা যাচ্ছে, যেটি দিয়ে অনায়াসে আসলে কাউকে হত্যা করা সম্ভব। এরপর অস্ত্রগুলোর যদি দেখি, শর্ট গান, এরপর রয়েছে পাইপ গানের মতো অস্ত্র, এবং এই ধরনের অস্ত্রগুলো দিয়ে সাম্প্রতিক যে খুনোখুনির ঘটনা রাউজান কেন্দ্রিক, সেই খুনোখুনির ঘটনা ঘটতে পারে বলে র্যাবের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে। যদিও যে আসামি ধরা পড়েছে তিনি এখনও স্বীকার করেননি বিষয়টি। সবচেয়ে বড় কথা, এই ধরনের অস্ত্রগুলো আসলে এই জনপদে বিস্তৃতি লাভ করেছে এবং র্যাব বলছে যে এখানে
পাহাড় এবং সমতলের মিশ্রণ হওয়ায় এখানে অস্ত্রের মজুদ যেমন রয়েছে তেমনি আসামি ধরাও বেশ দুষ্কর। অভিযানে আটক করা হয় কামাল উদ্দিন ও সোহেল নামে দুইজনকে। রাউজানে এমন অনেক অস্ত্রের মজুদ আছে বলে জানায় র্যাব। রাউজানের নোয়াপাড়া এলাকায় জনৈক কামাল নামক একজন ব্যক্তির বাড়িতে অভিযান পরিচালনা করি এবং এখানে এখন পর্যন্ত আমরা 9টি আগ্নেয়াস্ত্র পেয়েছি, দেশীয় আগ্নেয়াস্ত্র, এবং বিপুল পরিমাণ রামদা, চাপাতি এবং মারামারি করার যে সমস্ত সরঞ্জামাদি রয়েছে এই ধরনের জিনিসপত্র পেয়েছি আমরা। তো আমরা আসামি কামালকে গ্রেপ্তার করেছি এবং তার চাচাতো ভাই সোহেল সাথে ছিল, এই দুজনকে আমরা গ্রেপ্তার করেছি। অন্যান্য বাড়িতে আছে কিনা আমাদের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে, তবে একটা এলাকায় 17-18টা মার্ডার হওয়া এটা অবশ্যই অনেক বড় একটা সংখ্যা এবং যে কারণে এই এলাকাটার দিকে আমরা একটু কড়া নজরদারি রাখছি। এলাকায় এমন খুনোখুনি, চাঁদাবাজি, অস্ত্রের ঝনঝনানি আর হত্যার ঘটনায় উদ্বেগ আর আতঙ্ক ছড়িয়েছে পুরো জনপদে। আতঙ্কে থাকে, সবাই ভয় করে, এগুলো কি করবো, কিছু তো করে, আমরা তো এগুলো নাই। রোজানের মানুষ আতঙ্কিত, কিন্তু ওরা না, এগুলি ঘরে করতেছে খারা, এটা তো আমরা বিষয় জানি না। আমার জন্মের পর থেকে আমি রজান এগুলি দেখে আসছি। যে গভর্নমেন্টে আসুক না কেন তার এগুলি করেছে এখানে। ফ্যাসিস্ট গভর্নমেন্টের আমলে কোনাংশের চেয়ে কম ছিল না। রাউজানে এমন আতঙ্ক থেকে মুক্তি চান স্থানীয়রা। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। গাজীপুরে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য সহ বাবা ছেলেকে আটক করেছে যৌথ বাহিনী। আটক দুইজন গাজীপুর মহানগরীর বাসন থানা বিএনপি সভাপতি তানভীর সিরাজের ভাই ও ভাতিজা। পুলিশ জানায় বুধবার দিবাগত রাত 3:45 থেকে ভোর 5টা পর্যন্ত মহানগরীর নাউজুর এলাকায় এই অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় আটক করা হয় মোহাম্মদ তসলিম সিরাজ ও তার ছেলে মোহাম্মদ মুশফিক তসলিমকে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 20টি ছোট বড় ছোরা, 5টি বড় চাপাতি, বিভিন্ন অস্ত্র। পরে তাদেরকে বাসন থানায় হস্তান্তর করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় ছাদ থেকে পড়ে যাওয়া কাপড় তুলতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 6 মাদ্রাসা শিক্ষার্থী সহ 8 জন দগ্ধ হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। বুধবার বিকেলে জেলা শহরের ভাতুঘর এলাকার দারুন নাজাত মহিলা মাদ্রাসায় এই ঘটনা ঘটে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। জেলা শহরের ভাদুঘরের এই ভবনটিতেই দারুন নাজাত মহিলা মাদ্রাসা। বুধবার বিকেল 4:45টায় শিক্ষার্থীদের শুকাতে দেওয়া কাপড় ছাদ থেকে জানালার কাছে পড়ে গেলে স্টিলের পাইপ দিয়ে তুলতে যান কর্তব্যরত স্টাফ আলেয়া। তবে পাইপটি জানালার পাশে থাকা 33 কেভির বৈদ্যুতিক খুঁটিতে লাগার পর বিদ্যুৎ স্পৃষ্ট হন তিনি। এরপর পাইপে লাগা আগুন ভাস্প হয়ে ছড়িয়ে পড়ে মাদ্রাসার ভেতরে। এতে দগ্ধ হন মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত, সাদিয়া খাতুন, রওজা আক্তার, জান্নাতুল মাওয়া, উম্মে তাইসান। পরে তাদের উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়ার পর উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। চিকিৎসাধীন শিক্ষার্থীদের মধ্যে একজন ছাড়া বাকিরা শঙ্কামুক্ত বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। এদিকে ঘনবসতির ভাদুঘরে হাই ভোল্টেজ লাইনের বেশ কয়েকটি খুঁটি রয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি দুর্ঘটনায় কয়েকজন হতাহত হয় বলে দাবি স্থানীয়দের। বড় দুর্ঘটনা এড়াতে খুঁটি সরানোর দাবি তাদের। এটারগুলো এদিক দিয়ে নেওয়া ঠিক হয় নাই, কারণ অনেকগুলো বিল্ডিং আছে, বিল্ডিং এর মধ্যে হাজার হাজার লোক বসবাস করতেছে, তখন মাদ্রাসা আছে, মানুষের পরিবার আছে, তখন এই তারগুলো নিয়ে সবাই রিস্কি আছে। ভবিষ্যতে এ ধরনের আরো বহু দুর্ঘটনা ঘটতে পারে, এই হিসেবে ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে সেই হিসেবে এই এসটি লাইনটা অন্যত্র সরাই নিলে এলাকার জন্য এবং ভবিষ্যতের জন্য মঙ্গল হবে বলে মনে করি। তবে খুঁটি সরানো সময় সাপেক্ষ জানিয়ে স্থানীয়দের সতর্কতা অবলম্বনের পরামর্শ বিদ্যুৎ বিভাগের। সামনে যারা বাড়িঘর করবে তাদের প্রতি আমার আহ্বান থাকবে যেন তারা রাইট অফ ওয়ে যে নিয়ম কানুন আছে, যে আমাদের লাইন থেকে 9 ফুট 12 ফুট 10 ফুট যা যতটুকু দূরে ভবন নির্মাণ করতে হয় সেটা যেন মেনে চলে। আর সরানোর ব্যবস্থা আসলে লাইনগুলা যদি সরকারি রোডস জায়গা দিয়ে যায় তাহলে লাইন তো সরানো একটা দীর্ঘমেয়াদী কাজ, আর এটা খুব সহজও না। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় সাদিয়া নামের এক শিক্ষার্থীর দেহের 13% দগ্ধ হয় বলে জানিয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার মোহাম্মদ শাওন। সকালে গণমাধ্যমে তিনি জানান অপর শিক্ষার্থী আলেয়ার দগ্ধ হয় 14%। বার্নের চিকিৎসকরা জানান
বাকি 6 শিক্ষার্থী সুস্থ আছেন। জানা যায় বৈদ্যুতিক ত্রুটির কারণে কেবলে আগুন ধরে এ ঘটনা ঘটে। এখন ব্রাহ্মণবাড়িয়া। একসময় কৃষি নির্ভর ভাটির সবুজ শ্যামল জনপদ ফেনী, প্রবাসী আয়ের স্রোতে পালে লেগেছে হাওয়া। শহর ও গ্রাম জুড়ে উঠছে দালান, শপিং কমপ্লেক্স ও কলকারখানা। নিয়ন্ত্রণহীন অপরিকল্পিত অবকাঠামোর এই উন্নয়নে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সবুজ, কমছে কৃষি জমি, বদলে যাচ্ছে জেলার প্রাকৃতিক চিত্র। দিন দিন যা পরিণত হচ্ছে উষ্ণ রুক্ষ জনপদে, কমছে খাদ্য উৎপাদন, এছাড়াও বিরূপ প্রভাব পড়ছে সার্বিক পরিবেশে। সোলাইমান ডালিমের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন দুলাল তালুকদার। ফসলের মাঠ, চোখ জুড়ানো সবুজ, প্রজাপতির ওড়াওড়ি কিংবা অস্ত যাওয়া সোনালী সূর্য, সব যেন এখন ফিকে, হারিয়ে যাচ্ছে উন্নয়নের নামে ইট সিমেন্টের অবকাঠামোর চাপে। এই চিত্র ফেনীর মফস্বল শহর ছাগলনাইয়ার। 1 দশক আগেও যেখানে ছিল ফসলি মাঠ, এখন সেখানে উঁচু দালান সহ নানা অবকাঠামো। উন্নয়নের ছোঁয়া লাগছে ঠিকই, তবে চরম ঝুঁকিতে পড়েছে কৃষিজমি। এছাড়া বাড়ি তৈরির জমি নির্বাচনে তোয়াক্কা নেই কোনো ধরনের নিয়ম নীতির। গ্রাম এলাকায় যে পানির যে স্তর, এই স্তরটা কিন্তু অনেক নিচে নেমে গেছে। এগুলো হচ্ছে এইসব শিল্প কারখানা গড়ে ওঠার কারণে। এটাতে প্রমাণ হয় যে কি কথা এখানে যে কৃষি জমির কোনো কি কথা সুরক্ষার কোনো ব্যবস্থা নেই। অথচ দেখা গেছে যে যারা এখানে এসে বাড়ি করেছে তাদের গ্রামে একটি বাড়ি আছে। একদম খালি ফাঁকা জায়গা আসছিল, জমি আসছিল, সুন্দর মাসে চাষ করতে পারতো। এই এলাকাতে আমরা কৃষিকাজ করতাম, চাষবাস করতাম, এখন তো করতে পারতেছি না, আমরা কি করে খাবো? বছর 10 আগেও এই মাঠের পুরোটা জুড়ে ছিল কৃষি জমি। প্রথমে একটু, এরপর আরেকটু, ক্রমান্বয়ে হয়তো এই মাঠের পুরোটাই যাবে শিল্প কারখানার পেটে। অনিয়ন্ত্রিতভাবে কৃষিজমি গ্রাসের এই চিত্র শুধু ফেনীর ছাগলনাইয়ার নিষ্কুঞ্জরায় নয়, আবাসন অবকাঠামোগত উন্নয়নে হারিয়ে যাচ্ছে পুরো জেলা জুড়ে কৃষিজমি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, গেল 1 দশকে জেলায় 4760 হেক্টরের বেশি আবাদি জমি কমেছে। প্রতি বছর কমেছে 476 হেক্টরের বেশি। যেসব জমিতে একসময় ধানসহ বিভিন্ন ফসল হতো, এখন সেখানে ঘরবাড়ি, ইটভাটা, রাস্তাঘাট সহ বিভিন্ন অবকাঠামো। এই পরিস্থিতি চলতে থাকলে ঝুঁকিতে পড়তে পারে খাদ্য উৎপাদন। প্রতি বছর এই জমি কমে, যদি আমরা বলি 0.70% যদি কমে, তাহলে আমরা বর্তমানে 72,000 থেকে এখন আমরা 68,000 হেক্টরের জমি পরিণত হয়েছে। প্রায় আমরা 3 থেকে 4 হেক্টর জমি হারাইছি। এদিকে স্থানীয় আবহাওয়া অফিস বলছে, কৃষি জমি, গাছপালা ও সবুজ ধ্বংস করে অবকাঠামোগত উন্নয়নের ফলে বেড়েছে জেলার সার্বিক উষ্ণায়ন। 11/5/2025 39.3 ডিগ্রি সেলসিয়াস ছিল। এটা দেশের সর্বোচ্চ ছিল এবং ফেনীর মধ্যে সর্বোচ্চ রেকর্ড। তো এগুলো আমি যে মনে করি এগুলো মূলত কারণ হচ্ছে মানব সৃষ্ট কারণে। তো এগুলো হচ্ছে আপনার ঘরবাড়ি তৈরি করা কারণে। সচেতন নাগরিক সমাজ বলছে, সময় এখন সিদ্ধান্তের। উন্নয়ন আর কৃষিজমি দুয়ের ভারসাম্যেই টিকে থাকবে দেশের ভবিষ্যৎ। সোলাইমান ডালিম, এখন ফেনী। জলবায়ু পরিবর্তনে ডেঙ্গুর ধরন পরিবর্তন হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজে ক্রমেই বাড়ছে রোগীর সংখ্যা। 25 শয্যার বিপরীতে ভর্তি থাকছে 3 থেকে 4 গুণ বেশি রোগী। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারানো 11 জনের মধ্যে অক্টোবরে মৃত্যু হয়েছে 5 জনের। পরিস্থিতি সামাল দিতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। এদিকে সিটি কর্পোরেশন এলাকার নির্মাণাধীন ভবনে জমে থাকা পানি ও ড্রেনে মিলছে এডিসের লার্ভা। ইমতিয়াজ আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন জাহাঙ্গীর আকন্দ। 1000 শয্যার বিপরীতে গড়ে প্রতিদিন অন্তত 4000 রোগী এভাবেই চিকিৎসা নেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। শয্যা সংকুলানে যাদের বেশিরভাগেরই জায়গা হয় বারান্দার মেঝেতে। এদিকে বর্তমানে তিল ধারণের ঠাঁই নেই ডেঙ্গু ওয়ার্ডেও। সুব্রত সাহা শিক্ষকতা করেন ময়মনসিংহ জেলা স্কুলে, থাকেন নগরীর ডিবি রোডে একটি বাসায়। ডেঙ্গু আক্রান্ত হলে দ্রুত প্লাটলেট কমতে থাকায় ভর্তি হয়েছেন মেডিকেলে। তবে চরম শয্যা সংকট থাকায় কোনো মতে চেয়ারে বসে নিচ্ছেন স্যালাইন। গা ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা আর
খাবারে একেবারে অরুচি। প্রতি সেকেন্ডে রুগী আসতেছে, কিন্তু তাকে ভর্তি করার মতো আসলে এই যে জায়গাটা, এই জায়গাটা একটু বাড়াইতে হবে, মানে এক্সটেনশন করতে হবে এই মুহূর্তে। বসে বসে স্যালাইন দিতে হচ্ছে একজন রুগীকে। এই পরিস্থিতিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যেন রুগীরা অন্তত একটি শুয়ে তার চিকিৎসাটা নিতে পারে, স্যালাইনটা নিতে পারে। ময়মনসিংহে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। শয্যার তুলনায় 3 থেকে 4 গুণ রোগী প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন মেডিকেলের ডেঙ্গু ওয়ার্ডে। সংশ্লিষ্টরা বলছেন, আগে রাজধানী বা আশেপাশের জেলা থেকে আক্রান্ত হয়ে রোগী ভর্তি হলেও বর্তমানে সংক্রমণ বাড়ছে স্থানীয় পর্যায়ে। এখানে ক্লিনিকে গেলাম, যাওয়ার পরে রক্ত পরীক্ষা করলাম, ওরা বললো শুক্রবার থেকেই জ্বরটা আমার। পরে আপনার শনিবারে আজকে চরপাড়া মোড়ে ক্লিনিকে গেছি, অন্য টেস্ট মেস করাইছি, পরে বলছে যে ডেঙ্গু। আগে ডেঙ্গু রোগী আসলে আমরা জিজ্ঞেস করতাম যে ঢাকা থেকে আসছেন কিনা, এখন কিন্তু এইটা না, এখন এখানে লোকালি যারা আছে তারাও ডেঙ্গু রোগে আক্রান্ত হইতেছে। বেশিরভাগ রোগী আসলে জ্বর নিয়ে আসতেছে, আর একদম শেষ মুহূর্তে যে সব রোগী আসতেছে তা কিন্তু না, অনেক আর্লি স্টেজে চলে আসতেছে এবং প্যানিক হয়ে চলে আসতেছে। অবশ্যই মশারি টানায় ঘুমাইতে হবে, মশারি যেন না কামড়ায় সকালবেলা এবং সন্ধ্যাবেলা, এই সময়টা সতর্ক থাকতে হবে। পরিসংখ্যান বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসা নিয়েছে 326 জন, আর গেল 2 মাসে চিকিৎসা নিয়েছে আরও 937 জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারানো 11 জনের মধ্যে অক্টোবরে মৃত্যু হয়েছে 5 জনের। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় ডেঙ্গু ওয়ার্ডে শয্যা বাড়ানোর কথা জানালেন হাসপাতালটির সহকারী পরিচালক। ময়মনসিংহ যে মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে হইতেছে যে সবচেয়ে রোগীর লোড সবচেয়ে বেশি। তো সেই সাপেক্ষে যে ডেঙ্গু যে আমাদের ওয়ার্ড, এখানে আমাদের ডেডিকেটেড ডেঙ্গু ওয়ার্ড, সেখানে আমাদের ইতিমধ্যেই আমাদের হইতেছে যে রোগীর সংখ্যা বাড়তেছে। তাদের যাতে সুচিকিৎসা হয়, আমরা যাতে সেটা ভালোভাবে ম্যানেজ করতে পারি, ইতিমধ্যে আমরা যারা ম্যানেজমেন্ট আছে সকলের সঙ্গে কথা বলছি এবং আমরা সেটা এক্সটেনশন করব। ডেঙ্গুর প্রকোপ বাড়লেও নেই পর্যাপ্ত মশক নিধন কার্যক্রম। বিভিন্ন এলাকায় নির্মাণাধীন ভবনে যত্রতত্র জমে আছে পানি, যেখানে তৈরি হচ্ছে মশার লার্ভা। নগরীর বেশিরভাগ ড্রেনের চিত্র এমনই। সিটি কর্পোরেশনের অভিযানে নগরীর বাউন্ডারি রোড, নতুন বাজার, আকুয়া সহ বিভিন্ন স্পটে অহরহ মিলছে এডিসের লার্ভা। একদিন আসছিল ওই যে ভগার মেশিন দিয়ে স্প্রে দিয়ে মশার জন্য যে স্প্রে মেডিসিন করে গেল, কোনো রকম দেওয়া পর চলে গেল। আমি ভাবছিলাম যে আমি ডেকে নিয়ে আমার এলাকায় দেবো, কিন্তু তাকে আর পাই নাই। এদিকে সিটি কর্পোরেশন জানিয়েছে, মশক নিয়ন্ত্রণে চলছে ক্র্যাশ প্রোগ্রাম। জলাশয় পরিষ্কারও নেওয়া হয়েছে উদ্যোগ। পরিস্থিতি সামাল দিতে সচেতনতা বাড়ানোর বিকল্প নেই বলছেন প্রশাসক। সিটি কর্পোরেশনকে মূলত এই ড্রেন পরিষ্কার করার দায়িত্ব নিতে হবে। ড্রেন পরিষ্কার করা, ড্রেনে রীতিমতো লার্ভাসাইড এবং অ্যাডাল্টিসাইড ব্যবহার করা, এটা অবশ্যই সিটি কর্পোরেশনকে আরও ব্যাপকভাবে জোরদার করতে হবে কার্যক্রমগুলোকে। সিটি কর্পোরেশন গত 18 তারিখে শুরু করেছে, ক্র্যাশ প্রোগ্রামটা চলছে। আমরা এই মুহূর্তে আমাদের কাছে এই ডাটাটা নাই যে 18 তারিখ থেকে শুরু করার পরে এটার মানে পার্সেন্টেজটা কমেছে না বেড়েছে, বাট কার্যক্রমটা করা হয়েছে, বেগবান করা হয়েছে। নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে আজকে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি। 2টা নির্মাণাধীন ভবনে আমরা লার্ভাসনা পেয়েছি, সেটা মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। পাশাপাশি সকালবেলা লার্ভিসাইড, বিকালবেলা অ্যাডাল্টিসাইড প্রয়োগ হচ্ছে এবং জনগণকে সচেতন করার জন্য আমরা লিফলেট বিতরণ করছি, পাশাপাশি আমরা মাইকিং করছি। 2024-25 অর্থবছরে মশক নিধনে সিটি কর্পোরেশনের বাজেট ধরা হয়েছে 1.5 কোটি টাকা। এর মধ্যে ব্যয় করা হয়েছে অর্ধ কোটি টাকা। ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ। যশোর সদর উপজেলার তেঘরিয়া একসময় ছিল কৃষি ও দিনমজুর নির্ভর গ্রাম, কিন্তু এই গ্রাম এখন সুপরিচিত কাঠের তৈরি নানা তৈজসপত্রের জন্য। যেখানে আগে সবুজ খেতে কৃষকের শ্রমের দেখা মিলত, সেখানে দিনভর কারিগরের কর্মব্যস্ততা ও কাঠ কাটা মেশিনের শব্দ। এখানে তৈরি কাঠের পণ্যের চাহিদা ঢাকা, সিলেট, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায়। ফলে অর্থনৈতিকভাবে সচ্ছলতা আসছে তেঘরিয়া গ্রামে। এনামুল হকের ক্যামেরায় আরও জানাচ্ছেন রিপন হোসেন। যশোর সদরের তেঘরিয়া গ্রামের বাসিন্দা একরামুল হোসেন 34 বছর ধরে করেছেন তাঁতের গামছা বুননের কাজ। এতে জীবনযাপনে হিমশিম খাওয়ায় 2018 সালে পেশা বদল করে কাঠের নানা পণ্য তৈরি শুরু করেন। ধীরে ধীরে কাঠের খুন্তি, চামচ, লেবুর রস বের করার চাপ যন্ত্র, ডাল ঘুঁটনি তৈরি করে নিজের ভাগ্য বদলে ফেলেছেন তিনি। গড়ে তুলেছেন কারখানা। একরামুলের মতো তেঘরিয়া গ্রামের অন্তত 26 উদ্যোক্তা গড়ে তুলেছেন এমন কারখানা।
চিন্তা করলাম যে পরিবর্তন ঘটানো যায় কি করে। তা ওই পড়াটা করে ছোটোর পড়ায় ওখানে যে আমি এই কাজ শিখলাম, শিখে আমি নিজে এখন বাড়ি কারখানা করি, আবার 10-12 জন লোকে কাজ করে, আর আমিও করি। একজন 700-800 1000 টাকা আয়ও করতে পারে, আমিও 1000 মতন টাকা আয় করতে পারি। 2012 সালে ওই গ্রামের সুবোধ রায়ের কারখানা থেকে শুরু হয় কাঠের তৈজসপত্র তৈরির কাজ। তার কারখানা থেকে এরই মধ্যে 50 জন কাজ শিখে নিজেরাই কারখানা গড়ে তুলেছেন, নয়তো অন্যের কারখানায় কাজ করছেন। এতে মালিকদের পাশাপাশি ভাগ্য বদলেছে শ্রমিকদেরও। প্রথম কাগজ তৈরি করলাম, পরে স্লোভাবে চলতো, তারপর দেখা গেল এটা বাজারে খুব চাহিদা বাড়িয়ে গেল, তখন আমরা আস্তে আস্তে এটা আরও বড় করার চিন্তা ভাবনা নিয়ে শুরু করলাম। কোনো কাজের ঠিক নেই, যখন যে কাজ তখন সেই কাজ করতাম। তারপর থেকে এই খুন্তি নাকড়ির কারখানা হলেই এই কাজ শিখেছি, শিখে এখন বর্তমানে এই কাজই করতেছি। আমি সর্বপ্রথম থেকেই এই কাজ শিখেছি আর এই কাজই করতেছি। আল্লাহ দিলে অনেকটাই ভালো আছি। এখানে আমি কাজ করে কিছুটা স্বাবলম্বী হয়েছি, মানে আমার সংসারটা আমি খুব ভালোভাবে চালাতে পারতেছি। বৈদ্যুতিক লোডশেডিং ও প্রয়োজনীয় মূলধনের অভাবে পণ্যের ব্যাপক চাহিদা সত্ত্বেও উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানালেন উদ্যোক্তারা। এ সমস্যার সমাধান হলেই বিদেশেও পণ্য রপ্তানি করতে পারবেন বলে মনে করছেন তারা। এখানে শুরু করার পরে আমাদের চাহিদাটা অনেক বাড়ে, হঠাৎ করে অনেক চাহিদা বেড়ে যায়। চাহিদা বাড়ার কারণে আমরা তখন 2 জন থেকে 4 জন, 8 জন, 10 জন প্রয়োজন অনুযায়ী আমরা লোক বাড়ানো শুরু করি। যে ব্যবসাটা মানে নিত্য আয়, দেখা যাচ্ছে একটা শ্রমিক যদি 1000 টাকা আয় করে, তা আমার হয়তো 200-300 থাকে, তাহলে আমি 10টা লোক খাটাতে পারলে দেখা যাচ্ছে যে প্রতিদিন কিছু আমার মুনাফা থাকে। বিসিক জানায় এই উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেওয়ার সুযোগ রয়েছে। শিল্পোন্নয়নে সব ধরনের সহায়তা দেওয়া হবে। আমরা ইতিমধ্যে ভিজিট করেছি এবং তারা কিছু সমস্যার কথা উল্লেখ করেছে, বিদ্যুতের সমস্যা, আর্থিক অসচ্ছলতা এবং পণ্যের বাজারজাতকরণের বিষয়টি বেশি গুরুত্ব আরোপ করেছে। সে বিষয়ে আমরা মূলত আশ্বাস দিয়েছি, আমরা বিদ্যুৎ বিভাগকে আমাদের দপ্তর থেকে একটি পত্র প্রদান করব যাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ তারা পেতে পারে। আর তাদের পণ্যের মার্কেটিংয়ের জন্য আমরা মেলা করে থাকি, জানেন আপনারা, বিসিক জেলা পর্যায়ে মেলা করে, মেলার মাধ্যমে তাদের পণ্যের প্রচারটা আমরা করে দিতে পারবো। তেঘরিয়ার 26টি কারখানায় কাজ করছেন অন্তত 500 নারী পুরুষ। বছরে এখান থেকে প্রায় 5 কোটি টাকার পণ্য যায় সারা দেশে। এখন যশোর। আর মাত্র একদিন পর শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে শতবর্ষী সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্সের দ্বিবার্ষিক নির্বাচন। টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপের 6 পরিচালক পদ নিয়ে আইনি জটিলতা থাকলেও এরই মধ্যে উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি। নির্বাচন ঘিরে আগ্রাবাদের চেম্বার ভবনে চলছে ভোটারদের আইডি কার্ড বিতরণ ও ভোট গ্রহণের বুথ তৈরি। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নিচতলায় 29 বুথে হবে ভোট গ্রহণ। প্রায় 2 শতাধিক পুলিশ সহ আনসার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে, আর বাইরে টহলে থাকবে সেনাবাহিনী। নির্বাচনে 6700 জন ব্যবসায়ী ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন, যাদের ভোটে নির্বাচিত হবেন 18 জন পরিচালক। আর ট্রেড ও টাউন গ্রুপ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 6 পরিচালক নির্বাচিত হওয়ার পথে থাকলেও আজ রিট মামলার চূড়ান্ত রায়ে নির্ধারিত হবে তাদের ভাগ্য। বাণিজ্য চুক্তি নিয়ে কোনো ঘোষণা ছাড়াই শেষ হলো ট্রাম্প শি জিনপিং বহুল প্রতীক্ষিত বৈঠক। দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠক নিয়ে কোনো যৌথ সংবাদ সম্মেলন না হলেও চীন থেকে বিরল খনিজ আমদানিতে 1 বছরের চুক্তিতে পৌঁছেছে ওয়াশিংটন বেইজিং। তবে দ্রুতই দুদেশের মধ্যে বাণিজ্য চুক্তি সয়ে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি চীনের ওপর আরোপিত শুল্ক 57% কমিয়ে আনার আশ্বাসও দেন তিনি। জাহানারা ভুইয়ার প্রতিবেদনে বিস্তারিত। অবশেষে 6 বছর পর ফের মুখোমুখি বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। হাস্যোজ্জ্বল করমর্দনে দুই নেতা। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে দক্ষিণ কোরিয়ার বুসান শহরের খামি বিমানবন্দরে পৌঁছান এই দুই নেতা। সময় স্বল্পতায় বিমানবন্দরেই বহুল প্রতীক্ষিত দ্বিপক্ষীয় বৈঠক সারেন তারা। বৈঠকে ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মার্কো রুবিও এবং ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। অপরদিকে শি জিনপিং এর পাশে ছিলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং হি সহ আরও কয়েকজন।
প্রায় 40 মিনিটের এই বৈঠকে দুদেশের বেশ কয়েকটি বাণিজ্যিক ইস্যুতে ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, যার মধ্যে উল্লেখযোগ্য বেইজিং এর সঙ্গে বিরল খনিজ নিয়ে 1 বছরের চুক্তি। এই চুক্তি অনুযায়ী আগামী 1 বছরের জন্য যুক্তরাষ্ট্রে বিরল খনিজ রপ্তানি করবে চীন, আর সময়ের সঙ্গে সঙ্গে এই চুক্তি নবায়ন হবে বলেও জানান তিনি। বিরল খনিজের পাশাপাশি চীনের ফ্যান্টানাইল সম্পর্কিত পণ্যের ওপর 10% সম্পূরক শুল্ক কমিয়েছেন ট্রাম্প। এমনকি চীনের উপর আরোপিত শুল্ক 57% কমিয়ে আনার আশ্বাসও দেন তিনি। পাশাপাশি চীন থেকে বিপুল পরিমাণ সয়াবিন কেনার কথাও জানান তিনি। বৈঠক শেষে কোনো যৌথ সংবাদ সম্মেলন না করেই ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হন ট্রাম্প। পরে বিমানে বসে সেখানকার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, শি জিনপিং এর সঙ্গে তার এই বৈঠককে তিনি 10-এর মধ্যে 12 নম্বর দেবেন। শিগগিরই দেশটির সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এমনকি 2026 সালের এপ্রিলে চীন সফরের কথাও জানান ট্রাম্প। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। খেলার খবর। 1 বছরের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ টার্ফে অনুশীলন এবং ম্যাচ খেলছেন বাংলাদেশের হকি খেলোয়াড়রা। এমন টার্ফে ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনে বাধা না থাকলেও আন্তর্জাতিক কোনো টুর্নামেন্ট আয়োজন করা যাবে না, যে কারণে এবার নড়ে চড়ে বসেছে ফেডারেশনের অ্যাডহক কমিটি। নতুন টার্ফ প্রতিস্থাপনের প্রায় 15 কোটি টাকার জন্য আর্থিক সহায়তা চেয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে। সহায়তার আশ্বাসও দিয়েছে এনএসসি। বিস্তারিত শরীফ রওশনের প্রতিবেদনে। 10 বছরের বেশি সময় হলো মাওলানা হকি স্টেডিয়ামে সবুজ টার্ফ উঠিয়ে বসানো হয়েছে নীল টার্ফ। এই সময়ে জাতীয় থেকে আন্তর্জাতিক, স্কুল থেকে ক্লাব, বিভিন্ন পর্যায়ের খেলা গড়িয়েছে এই টার্ফে। তবে 1 বছর আগেই মেয়াদ শেষ হয়েছে নীল টার্ফটির। এশিয়ান কাপে অংশগ্রহণের আগে মেয়াদ উত্তীর্ণ টার্ফে অনুশীলন করেছে জাতীয় দলের খেলোয়াড়রা। এমনকি যুব বিশ্বকাপের জন্য ক্যাম্পে থাকা খেলোয়াড়দেরও চলছে এই টার্ফেই প্রস্তুতি। তবে অনুশীলন আর দেশীয় টুর্নামেন্ট করা গেলেও মেয়াদবিহীন টার্ফে আন্তর্জাতিক কোনো টুর্নামেন্ট আয়োজন করতে পারবে না ফেডারেশন। যদিও এ নিয়ে মতবিরোধ আছে খোদ হকি সংশ্লিষ্টদের মধ্যেই। এএইচএফ অ্যাপ্রুভড কোনো টুর্নামেন্ট হবে ইন্টারন্যাশনাল, তখন এটা টেকনিক্যাল টিম আসে একটা, ওরা এসে টার্ফ এবং অন্যান্য যে আমাদের সুবিধাদি এগুলি সব চেক করে এগুলি অ্যাজ পার দি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে কিনা। এগুলি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড থাকলে তখন তারা বলে হ্যাঁ তোমরা টুর্নামেন্ট এখানে করতে পারবো। অনেক বড় অঙ্কের ব্যাপার এটা, যার জন্য আমি এনএসসির কাছে আবেদন করেছিলাম। এখন আমরা যা দেখতে পারলাম ওনারা আগাইতেছে এটা নিয়ে। মনে হয় এখনও টার্ফের যে অবস্থা আছে এখানে কিন্তু ম্যাচ করা সম্ভব। 19-20 এরকম হবে। ওমানে গিয়েছিলাম, ওমানে যে মাঠে মাসকাটে যে মাঠটা ছিল ওই মাঠটা কিন্তু আমাদের মাঠের চেয়েও খারাপ, কিন্তু ওই মাঠে কিন্তু টুর্নামেন্ট হয়েছে। যখন যে মুহূর্তে যারা আসে কাজ করে তাদেরকে আরও বেশি ওরিয়েন্টেশন দরকার, ইন্টারন্যাশনাল কী হচ্ছে। নতুন টার্ফ প্রতিস্থাপনের জন্য জাতীয় ক্রীড়া পরিষদের সাথে এরই মধ্যে যোগাযোগ করেছে ফেডারেশন। তবে এই প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগবে অন্তত 3 মাস। আমাদের ইঞ্জিনিয়াররা পরিদর্শন করে আসছে, এখন একটা এস্টিমেট করবে, সেই এস্টিমেট আমরা পরে অনুমোদন নিব চেয়ারম্যানের কাছ থেকে পরিষদের, তারপরে কাজ করবো আর কি। এটা এস্টিমেট করে অনুমোদন নিয়ে পরে টেন্ডার করে, হ্যাঁ ধরেন 3-4 মাস তো লাগে, ডিসেম্বর নাগাদ ধরতে পারেন আর কি। নতুন টার্ফ বসাতে খরচ পড়বে 12 থেকে 15 কোটি টাকার মতো। এই পুরো অর্থই বহন করতে হবে জাতীয় ক্রীড়া পরিষদকে। শরীফ রওশন, এখন ঢাকা। নভেম্বরে এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল। সে ম্যাচ সামনে রেখে আজ থেকে প্রশিক্ষণ ক্যাম্প শুরু হবে বাংলাদেশ ফুটবল দলের। সন্ধ্যায় দলের ম্যানেজার আমির খানের কাছে রিপোর্টিং করবে প্রাথমিক তালিকায় থাকা ফুটবলাররা। এএফসি চ্যালেঞ্জে লিগ খেলতে কুয়েতে থাকায় 1 নভেম্বরের পর দলে যোগ দেবেন বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা। আর 9 নভেম্বর দেশে এসে প্রস্তুতি শুরু করবেন দলের প্রাণভোমরা হামজা চৌধুরী। এদিকে একই টুর্নামেন্টের আফগানিস্তান মিয়ানমার ম্যাচ ঢাকায় আয়োজন আপাতত স্থগিত রয়েছে, যে কারণে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচটিও বাতিল হয়েছে। তবে নতুন দল হিসেবে নেপালের সঙ্গে ম্যাচ খেলার ঘোষণা দিয়েছে বাফুফে। 13 নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে 2 দলের ম্যাচটি। এর আগে হংকংয়ের ম্যাচের আগে প্রস্তুতি নিতে নেপালের বিপক্ষে 1 ম্যাচ খেলার সুযোগ পায় জামাল ফাহিমরা। সেই ম্যাচেও গোল করার আক্ষেপ ছিল বাংলাদেশের ফুটবলারদের। সংবাদ শেষ করব মৌলভীবাজারের হামহাম জলপ্রপাতের খবর দিয়ে। কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের
প্রাকৃতিক জলপ্রপাত এটি। প্রায় 14টি পাহাড় ও পাথরের ছোট বড় ছড়া পেরিয়ে এই ঝর্ণার কাছে পৌঁছাতে হয় পর্যটকদের। জলপ্রপাত পর্যন্ত যেতে কিছু দুর্ভোগ পোহাতে হয়, তাই শিগগিরই রাস্তা সংস্কারের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। এম এ হামিদের তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। হামহাম জলপ্রপাত 170 ফুট পাহাড়ের উপর থেকে স্বচ্ছ পানি আছড়ে পড়ছে বড় বড় পাথরের গায়ে। আর এই মনোরম দৃশ্য দেখতে প্রতিদিন ভিড় করেন দর্শনার্থীরা। মৌলভীবাজারের কমলগঞ্জ সদর থেকে প্রায় 30 কিলোমিটার পূর্ব দক্ষিণে অবস্থিত হামহাম জলপ্রপাত। এর পশ্চিম দিকে চা বাগান, পূর্ব দক্ষিণে অবস্থিত ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্ত। আর প্রায় 10 কিলোমিটার পাহাড়ি পথ পায়ে হেঁটে পৌঁছাতে হয় এই জলপুরীর আঙিনায়। যাওয়ার পথে পাহাড়ি রাস্তায় চোখে পড়বে সারি সারি কলা গাছ, জারুল, সেগুন, কদম গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ। এছাড়া সবুজ ঘন বন আর নিস্তব্ধতায় নানা প্রজাতির বন্যপ্রাণী আর পাখির হাঁকডাকও শুনতে পাওয়া যায়। পর্যটকদের মুগ্ধ করতে সবুজ প্রকৃতির মাঝে এক অপরূপ ঝর্ণা হামহাম জলপ্রপাত। তবে খুবই ভালো লাগছে। আশা করি যে ওখানে যাওয়ার পরে এখানে প্রাকৃতিক পরিবেশটা আরো ভালো লাগবে। আসার পরটা কষ্ট হলো, এখানে এসে একটা মনে একটা তৃপ্তি পাইছে, একটা শান্তি পাইছে, আশাটা সার্থক হয়েছে। কমলগঞ্জ থেকে জিপ গাড়িতে যেতে হয় চাপপাড়ায় চা বাগানের কলা বাগান এলাকায়। সেখান থেকে পায়ে হাঁটার 2 ঘন্টার রাস্তা গেলেই পৌঁছানো যায় হামহাম জলপ্রপাতে। এই ব্যবসা বাণিজ্য হইলো, গাইড হইলো, সবকিছু খাবার দাবার ব্যবস্থা হইলো, পর্যটকেরও সবকিছু ব্যবস্থা হইলো, এগুলো নিয়ে আমরা উন্নত। এখানে মনে করেন জন্নাতে একটু পানি কম, তাই বলিয়া লোক একটু কম আসে, আর বর্ষাকালে প্রচুর লোক আসে। এদিকে পর্যটকদের নিরাপত্তা সহ রাস্তা সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। আমাদের ভ্রমণ পিপাসু যারা পর্যটকবৃন্দ আছে প্রায়ই তারা এখানে আসেন। পর্যটন স্পটে যাওয়ার পথে রাস্তার একটি দুর্ভোগের শিকারণ বিষয়টি আমরা অবগত আছি। আমরা এখানে যাওয়ার যে রাস্তাটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে সম্পূর্ণ আগে করা হয়েছিল, এখন কিছু সংস্কার কাজ প্রয়োজন হবে। আমাদের একটি প্রকল্পের আওতাধীনে সংস্কার কাজটি সম্পূর্ণ করা হবে। 2008 সালে হামহাম জলপ্রপাতের সন্ধান মিললেও পর্যটক আনাগোনা শুরু হয় 2010 সাল থেকে। এখন মৌলভীবাজার। দর্শক, শেষ করছি এখন দুপুর। তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। নির্বাচনের আগে গণভোট হলে কোনোদিনই মানবে না বিএনপি। সংবাদ সম্মেলনের নেতারা সুপারিশে অগোচরে পরিবর্তন, জাতির সাথে প্রতারণা। নির্বাচন কমিশনে জামায়াত ইসলামী আন্দোলন সহ 8টি দলের স্মারকলিপি। ইসির সাথে বৈঠক, নভেম্বরের মধ্যে গণভোট, পিআর সহ 5 দাবি। চাকরি জাতীয়করণ সহ 5 দাবিতে আজও প্রেস ক্লাবের সামনে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের অবস্থান। আশপাশের সড়কে যানজট। নির্বাচন সামনে রেখে চট্টগ্রামের রাউজানে কঠোর অভিযানে আইন শৃঙ্খলা বাহিনী। বিপুল অস্ত্র, গোলাবারুদ উদ্ধার। গাজীপুরে অস্ত্র, মাদক সহ গ্রেপ্তার 2। এবং দক্ষিণ কোরিয়ার বুসানে ট্রাম্প শি জিনপিং বৈঠক। 1 বছরের জন্য বিরল খনিজ চুক্তি সই। চীনের ওপর সম্পূরক শুল্ক কমল 10%। আর এই ছিল এখন দুপুরের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।